ইসলামপুর মহল্লায় কানিজ ফাতিমা আর রাধিয়া জান্নাত নামে দুই বান্ধবী বাস করত। কানিজ ফাতিমা গরিব ঘরের মেয়ে, সারাদিন বাড়ির কাজকর্ম এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো সে। অপরদিকে রাধিয়া জান্নাত ধনী পরিবারের মেয়ে, সে সারাদিন কি খাবে কি পড়বে এসব নিয়ে ব্যস্ত থাকতো। একদিন কানিজ ফাতিমার সাথে রাধিয়া জান্নাতের দেখা হয়। কি রে রাধিয়া জান্নাত, এদিকে কোথায় যাচ্ছিলি? আমি তো তোদের বাড়িতে যাচ্ছিলাম রে। যাই হোক, তোর সাথে দেখা হয়ে বেশ ভালো হলো। চল আমাদের বাড়িতে যাই, গিয়ে একসাথে গল্প করব। না রে, আমি যাব না। তোর মা আমাকে একদমই পছন্দ করে না। আমি তোদের বাড়িতে গেলে আন্টি নিশ্চয়ই রাগ করবেন। ধুর, কিছু হবে না, চল তো। এই বলে রাধিয়া জান্নাত কানিজ ফাতিমাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে আর তারা বসার ঘরে বসে গল্প করতে থাকে। এবার বল, তোর ঈদের মার্কেট হলো? কি কিনেছিস? এখনো কিছুই কিনিনি রে, এখনো তো অনেকটা সময় আছে, দেখি কি হয়। ও মা, তোর হাতে এত সুন্দর মেহেদি কে দিয়ে দিল রে? তুই নিজে দিয়েছিস বুঝি? খুব সুন্দর হয়েছে। ধুর, তুই কিচ্ছু বলিস না। আমি আবার কিভাবে দেব? আমি তো মেহেদি দিতেই পারি না। এটা আমি পার্লার থেকে দিয়েছি। সুন্দর হয়েছে না? হ্যাঁ, তা তো সুন্দর হয়েছে, কিন্তু পার্লারে যে মেহেদি দেওয়া যায় তা তো আমি আজকে শুনলাম রে। এতদিন শুধু শুনেছি যে পার্লারে মানুষ শুধু সাজতেই যায়, আজ প্রথমবার শুনলাম পার্লার থেকে মেহেদিও দেওয়া যায়। হ্যাঁ রে, পার্লারে কি মেহেদি দিতে টাকা লাগে নাকি ফ্রিতে পরিয়ে দেয় বলতো? সে কি রে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ফ্রিতে কেউ মেহেদি পরিয়ে দেয়? এত সুন্দর ডিজাইন আমাকে ফ্রিতে কেন পরিয়ে দেবে? অবশ্যই টাকা নিয়েছে, পুরো 1000 টাকা দিতে হয়েছে, জানিস তো? হায় আল্লাহ, কি বলছিস কি? পুরো 1000 টাকা? এই 1000 টাকা হলে তো আমার ঈদের শপিং হয়ে যেত। অথচ দেখ, আমি প্রতিবার আমাদের বাড়ির আশেপাশের সব বাচ্চাদের মেহেদি পরিয়ে দেই, কোনো টাকা নেই না। বাচ্চারা বিকেল থেকে আমার বাড়িতে এসে ভিড় করে আর রাত 12টা পর্যন্ত মেহেদি দিয়ে নেয়, জানিস? আমার অবশ্য একটু বিরক্ত লাগে না, তাতে আমার খুব ভালো লাগে। বাবা, এ তো খুব ভালো কথা। তো তুই আবার মেহেদি পরিসনি কেন বলতো? নিজে পরবি না? হ্যাঁ রে, চাঁদ রাতে আমি পরবো, আর আমি মেহেদি পরে তোকে দেখাবো, বুঝলি? তুই দেখে বলবি কিন্তু আমার ডিজাইনটা কেমন হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, শোন, তাড়াতাড়ি ঈদের ড্রেসটা কিনে নিস। একসাথে ঈদের দিন বিকেল বেলা ঘুরতে যাব, আর দেরি করিস না, বুঝলি? ও কিনবে ঈদের জামা? ও আবার কিভাবে কিনবে? ওর মা তো অন্যের বাড়িতে কাজ করে। কি রে, আমি ঠিক বলছি তো? জি আন্টি, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখন আর আমার মা কারো বাড়িতে কাজ করে না, কারণ ইদানিং আমি টিউশনি করাচ্ছি। এতে যা টাকা পাই তা দিয়ে আমাদের দুই মামের সংসার দিব্যি চলে যায় আন্টি। তা এখন ঈদের শপিং করিসনি কেন? নাকি আবার শপিং করার মতো কোনো টাকা পয়সা নেই? আহা মা, তুমি আবার কি শুরু করলে? যাও তো এখান থেকে। একটা রমজান মাসেও তোমার কিনা পরিবর্তন হলো না। সে আগের মতো তুমি ওকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছো। যাও বলছি। রাধিয়া জান্নাতের কথায় তার মা সেখান থেকে চলে যায়। আমি দুঃখিত কানিজ ফাতেমা, আমার মায়ের কথায় তুই কোনো কিছু মনে করিস না। মা তোকে অপছন্দ করেছে কি, কিন্তু আমি তো আর তোকে অপছন্দ করি না। তুই হলি আমার ছোটবেলার বন্ধু। সে যাই হোক, এবার তুই আমার হাতে সুন্দর করে মেহেদি পরিয়ে দে দেখি। এরপর রাধিয়া জান্নাতের কথা মতো কানিজ ফাতিমা রাধিয়া জান্নাতের হাতে মেহেদি পরিয়ে দেয়। মাশাআল্লাহ, কি সুন্দর ডিজাইন এঁকে দিয়েছিস, খুব সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারছি না তুই এত সুন্দর ডিজাইন করতে পেরেছিস। পার্লারের থেকেও বেশি সুন্দর হয়েছে রে। মা, ও মা, কোথায় তুমি? এই দেখে যাও, কানিজ ফাতেমা কি সুন্দর করে মেহেদি দিতে পারে, দেখে যাও একবার। একদমই জঘন্য হয়েছে। এরকম ডিজাইন তো যে কেউ দিতে পারে। এই মেয়ে, তুই যা তো এবার এখান থেকে, তোকে আর চোখের সামনে দেখতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, মেহেদি দিয়ে দেওয়ার জন্য কত টাকা লাগবে বল, আমি দিয়ে দিচ্ছি। টাকা নিয়ে ভালোই ভালোই কেটে পড়। এইসব আপনি কি বলছেন কি আন্টি? নিজের বন্ধুর কাছ থেকে মেহেদি দেওয়ার টাকা নেব? তা তো কিছুতেই হতে পারে না। আর এমনিতেই তো আমি কারো কাছে মেহেদি দেওয়ার টাকা নেই না। আমি মনে হয় এখানে এসে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি আন্টি। আই এম সরি আন্টি, আমি আর নেক্সট টাইম এখানে আসবো না। আমি চলি রে রাধিয়া জান্নাত। এই বলে কানিজ ফাতিমা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাড়িতে এসে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে তার মা বাড়িতে ফিরে আসে
আর কানিজ ফাতিমাকে এমন মন খারাপ করে থাকতে দেখে বলে, কি রে মা, কি হয়েছে তোর? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? শরীর খারাপ করেছে নাকি? আমার কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি। কিন্তু আমার তো মনে হচ্ছে তোর মন খারাপ। যাই হোক, এই দেখ মা, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। এই মেহেদি দুটো আমি তোর জন্য কিনে নিয়ে এসেছি। আজকে ইফতার শেষ করে সুন্দর করে 2 হাতে মেহেদি পরবি। চাঁদ রাত তো বাচ্চা কাচ্চারা মেহেদি দেওয়ার জন্য অনেক ভিড় করে, তখন তো সবাইকে মেহেদি পরাতে পরাতে তুই নিজেই মেহেদি পরতে পারিস না, তাই আমি তোর জন্য মেহেদি নিয়ে এসেছি। শুধু শুধু কেন টাকা নষ্ট করতে গেলে মা, তুমি বলো তো? আমরা তো আর বড় লোক নই, তাই আমাদের এসব মেহেদি দেওয়া সাজে না মা। শোনো মেয়ের কথা, বছরের একটা দিনই তো ঈদ আসে, আর ঈদের জন্য আমরা খুশি হয়ে একটু মেহেদি দিতে পারবো না? একটা মেহেদির দাম আর কতই বা নেয়? জোর হলে 30 টাকা নেবে, আর তার জন্য তুই কিনা হাতে মেহেদি পরবি না? ওই 30 টাকাই আমার কাছে অনেক বেশি। আমরা তো আর বড় লোকদের মতো ঈদের দিন দামি দামি জামা, জুতো, মেকআপ করে হাতে মেহেদি পরে ঘুরে বেড়াতে পারি না। এই বলে কানিজ ফাতিমা সেখান থেকে চলে যায়। এদিকে রূপা মেয়ের মন খারাপের কোনো কারণ জানতে পারে না। অন্যদিকে রাদিয়া জান্নাত মন খারাপ করে তার বাড়িতে বসেছিল, কারণ তার মা তার বেস্ট ফ্রেন্ডকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের বাড়িতে মেহমান এলো। কিরে রাদিয়া জান্নাত, কোথায় গেলি রে মা? এদিকে আয়, এই দেখ কে এসেছে। আর খালামণি, তুমি এতদিনে আমার কথা মনে পড়লো? 2 বছর থেকে তুমি আমাদের বাড়িতে আসো না, আর আসবেই বা কেন? এখন তো তুমি অনেক বড় লোক হয়ে গিয়েছো। হাজার হোক শহরের সবচেয়ে বড় পার্লারের মালকিন তুমি। শুনেছো আপা, তোমার মেয়ের কথা শুনেছো? খুব পাকা পাকা কথা বলতে শিখে গেছে। যাই হোক, এখন জিনিসপত্র গুছিয়ে নিয়ে চল আমার সাথে। এখন থেকে তুই আমার বাড়িতেই থাকবি। শুনেছি প্রতিবার ঈদে নাকি তুই মন খারাপ করে ঘরে বসে থাকিস, কিন্তু কেন বলতো? মন খারাপ করে বসে থাকবো না আবার? আমার যাকে পছন্দ, তোমার বোনের তো আর তাকে পছন্দ না। জানো তো, প্রতিবার আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে চাই, অথচ মা আমাকে ওর সাথে মিশতেই দেয় না। তাই আমি প্রতিবারই মন খারাপ করে বসে থাকি। ও এই ব্যাপার, ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। তোর খালামণি চলে এসেছে না, এখন আর তোর কোনো সমস্যা নেই। দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। এ কি রে মা, তুই আবার মেহেদি দিয়েছিস? আমি আরো ভাবলাম আমার পার্লারের আর্টিস্ট দিয়ে তোর হাতে মেহেদি পরিয়ে দিব। দেখি তো তোর মেহেদি ডিজাইনগুলো কেমন হয়েছে। এই দেখো খালামণি, এবার বলো তো কোন হাতের মেহেদি ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে? এই তো বাঁ হাতের ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, আর ডান হাতের মেহেদির ডিজাইনটা একদম সিম্পল। সে যাই হোক, তা এত সুন্দর করে কে তোকে মেহেদি দিয়ে দিল রে মা? বাঁ হাতেরটা ও পার্লার থেকে দিয়ে এসেছে, আর ডান হাতেরটা ওর ভিখারি বান্ধবী এসে দিয়ে গেছে। আমার বান্ধবীকে নিয়ে তুমি একদম মিথ্যা কথা বলবে না মা। খালামণি, তুমি মায়ের কথা একদম বিশ্বাস করো না তো। মা সব সময় এরকম মিথ্যা কথা বলে থাকে। বাঁ হাতে তো আমার বান্ধবী মেহেদি দিয়ে দিয়েছে, আর ডান হাতেরটা আমি পার্লার থেকে দিয়ে এনেছি। তাই নাকি? তোর বান্ধবী তো অনেক সুন্দর মেহেদি দিতে পারে। কি সুন্দর ইউনিক একটা ডিজাইন করেছে। তুই এক কাজ কর রাদিয়া জান্নাত, আমাকে একবার তোর বান্ধবীর সাথে দেখা করিয়ে দে। ওর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সে না হয় দিব, কিন্তু আগে তোমার বোনকে তো বলো আমাকে পারমিশন দিবে কিনা। তোমার বোন আবার আমাকে ওদের বাড়িতে যেতে দেয় না। আরে চল তো আমার সাথে। আমার সাথে গেলে আপা তোকে কিছুই বলবে না, বুঝেছিস? রোজা রমজানের দিন, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চল। এই বলে রাদিয়া জান্নাত তার খালামণিকে সাথে নিয়ে কানিজ ফাতিমাদের বাড়িতে চলে আসে। আরে রাদিয়া জান্নাত, তুই কখন এলি? আন্টি তোকে আমাদের বাড়িতে আসতে দিল বুঝি? ও মা, উনি আবার কে? উনি হচ্ছেন আমার খালামণি, এখানকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আফরিন পার্লার। ওই আফরিন পার্লারের মালকিন। আমি আবার এত বড় পার্লার কি করে চিনবো রে? আমি তো কখনোই পার্লারে যাইনি। তুই জানিস না যে আমি গরিব? দূর, তুই চুপ কর তো। সারাক্ষণ কি একটা ডায়লগ পেয়েছিস গরিব? ওটা 24 ঘন্টা তোকে বলতে হবে? দিন দিন তুই একেবারে আমার মায়ের মতো হয়ে গিয়েছিস। এভাবে কানিজ ফাতিমা আর রাদিয়া জান্নাত কথা বলছিল। সত্যি কানিজ ফাতিমা, তুমি অনেক জিনিয়াস একটা মেয়ে। তুমি যে ডিজাইনগুলো পারো না, তা সবার পক্ষে করা সম্ভব নয়, বুঝেছো? সত্যি তুমি একজন এক্সপার্ট আর্টিস্ট। সরি খালামণি, আপনি ভুল ভাবছেন। আমি কোনো মেহেদি আর্টিস্ট নই। আমি তো মেহেদি দেওয়ার প্রশিক্ষণও নেইনি। ভালো লাগে বলে ছোটবেলা থেকে বাচ্চাদের দিয়ে দিতাম, এভাবেই শিখে গিয়েছি। আসলে আমি একজন সাধারণ মেয়ে খালামণি। না কানিজ ফাতিমা, তুমি সত্যি অসাধারণ। তুমি নিজেও জানো না তুমি কতটা এক্সপার্ট। আমি চাই এই ঈদে তুমি আমার সাথে আমার পার্লারে জয়েন করো। তুমি আমার পার্লারে থাকলে আমার অনেক নাম ডাক হবে, আর সবাই তোমার বেশ প্রশংসাও করবে।
তোমার মতো একজন ট্যালেন্ট মেয়ের আমার পার্লারে খুবই দরকার, আর এর জন্য আমি তোমাকে ভালো স্যালারিও দেব। তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। প্লিজ তুমি আর না করো না। কিরে রাদিয়া জান্নাত, তুই কিছু বলছিস না কেন? এখন আমি কি করব বল না, এখন আমার কি করা উচিত? কি করবি মানে? তুই আমার খালামণির সাথে চলে যাবি। শোন, ওটা অনেক বড় পার্লার, তুই একবার ওখানে গেলে ভালো স্যালারিও পাবি আর তোর মায়ের দেখাশোনাও করতে পারবি। তুই আর না করিস না। এরপর রাদিয়া জান্নাতের কথা মতো কানিস ফাতিমা তার খালামণির পার্লারে জয়েন করে, আর কিছুদিনের মধ্যেই কানিস ফাতিমার নাম ডাক সব জায়গায় ছড়িয়ে পড়ে। সে শহরের একজন ভালো মেহেন্দি আর্টিস্টে পরিণত হয়, আর রাদিয়া জান্নাতের খালামণি কানিস ফাতিমার স্যালারি দ্বিগুণ বাড়িয়ে দেয়। এভাবে ঈদের মেহেদি কানিস ফাতিমার জীবন বদলে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তোমরা কে কে ঈদে মেহেদি কিনেছো এবং পড়েছো তা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু।